এখন শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ আমরা তুলে ধরব এমন এক অভিনেত্রীকে, এমন এক সুপারস্টারকে যিনি একের পর এক সুপারহিট সিনেমা দিয়েছেন। এমন অভিনেত্রী যিনি নিজের শর্তে কাজ করেছেন। আপনারা ওনাকে অনেক ভালোবেসেছেন। উনি কখনো আপনাদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন, কখনো সিনেমার জন্য অপেক্ষা করিয়েছেন। প্লিজ ওয়েলকাম হাসি খুশি, চঞ্চল, প্রাণোচ্ছল কাজল। আর আপকি আদালতে আজ আমাদের এই বিশেষ পর্বের বিচারক হলেন হিন্দুস্তান টাইমসের এন্টারটেনমেন্ট ম্যানেজিং এডিটর সোনাল কালরা। আর এবার আপকি আদালতে অভিযোগ আর প্রশ্নের ঝড় ওঠার আগে আজকের বিচারক সোনাল কালরার অনুমতি চাইব মামলা শুরু করার জন্য। অবশ্যই অনুমতি দিলাম রজত বাবু, মামলা শুরু হোক। মামলা শুরু করি তাহলে। আপকি আদালতে প্রথম অভিযোগ কাজলের ওপর। আপকি আদালতে ফিল্ম স্টার কাজলের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন খুবই দুষ্টু। কাজল, আমি শুনেছি যে ছোটবেলা থেকেই খুব দুষ্টু ছিলেন, খুব বকাঝকা খেতেন মায়ের কাছে। একদমই না, একদমই না। আমি খুব সহজ সরল বাচ্চা ছিলাম। আর আমার মা তো আমায় ফুলের মতো মানুষ করেছেন। মানে আমি কখনো বকা খাইনি, আর আমি কোনো ভুল কাজ কখনো করিনি। আই ওয়াজ আ মডেল চাইল্ড। আমার মা আমাকে বলতো, ইস তোরও যদি একটা মেয়ে হয় একদম তোর মতো। তাই হ্যাঁ, আমি হয়তো একটু আমি তো শুনেছি বকাই নয়, উত্তম মধ্যমও পড়তো। এই মিথ্যেটা কে বললো আপনাকে? খুব পিঠে পড়তো অ্যাকচুয়ালি, খুব পিঠে পড়তো। আমি খুব খুব দুষ্টু ছিলাম, কিন্তু আমি আমার ডিফেন্স একটু জানিয়ে রাখি, কনসিডারিং যে আমি আদালতে আছি আর আমার নিজের ডিফেন্স নিজেকেই করতে হবে এই ব্যাপারে। তাই আমি জানিয়ে রাখতে চাই যে আমার প্রশ্ন সবসময় এটাই থাকতো আমার বাবা মাকে, বা যে আমায় বলতো যে এটা এটা করো না, আমি বলতাম আই ওয়াজ লাইক কেন, আমায় কারণটা বলো। তাই ওয়াই, বাট ওয়াই? যদি তোমরা আমাকে উত্তর দিতে পারো, যদি তোমাদের উত্তরটা আমার বিশ্বাস হয়, তাহলে দেন তোমরা ঠিক আমি করা বন্ধ করে দেবো। আর তা না হলে তোমরা যদি আমাকে উত্তর দিতে না পারো, তাহলে দেন আইল কন্টিনিউ ডুইং ইট। তারপর পিঠে পড়তো আর। কিন্তু যখন পিঠে পড়তো তখন ওটার কোনো প্রভাব আপনার উপরে পড়তো না? 5 মিনিটের জন্য তো হতো, 5 মিনিটের জন্য তো প্রচন্ড প্রভাব পড়তো। আর ইমিডিয়েটলি মানে কান্নাকাটি তো শুরু হয়ে যেত। আর অ্যাকচুয়ালি হাত তোলার আগেই কান্নাকাটি শুরু হয়ে যেত যে এবার পিঠে পড়তে চলেছে। বাট হ্যাঁ, 5 মিনিটের জন্য তো প্রভাব অবশ্যই পড়তো আমার উপরে। আর দুষ্টুমি এইরকম যে আপনার কাজিনকে পাঠানো হয়েছিল ফটোশুটের জন্য। আপনি চলে গিয়েছিলেন, আপনার ছবি ওঠে, আপনি হিরোইন হয়ে যান, আর উনি পিছনেই পড়ে রইলেন। ও পিছিয়ে পড়েনি, আমি একটু ওর গল্পটা বলে দিই যে ও অভিনয় করতে চেয়েছিল, তাই ওই ফটো সেশন, একদম ঠিক বলেছেন যে ওই ফটো সেশনের জন্য। আর আমি ওকে উৎসাহ দিচ্ছিলাম যে তুই টেনশন করিস না, আমি আছি তোর সাথে, শুধু আমার হাতটা ধরে থাক, আমরা একসঙ্গে যাবো, উইল বি টুগেদার এন্ড অল দ্যাট। তাই আমরা দুজনে একসঙ্গে গেলাম, আর ওখানে গেলাম, আর অবভিয়াসলি আমরা ছবি তুললাম। আর ওকে একটা অ্যাড, ওকে ওখানে শি গট অ্যান অ্যাড। আর রাহুল আঙ্কেল আমার ছবিটা দেখেছিল, আর আমাকে বলে যে আই উড লাইক ইউ টু ডু দিস ফিল্ম। আমি বলতে চাই যে ও অ্যাডের শুটিং এর জন্য গিয়েছিল, আর ও ক্লান্ত হয়ে সন্ধেবেলা বাড়ি ফিরলো আর বললো যে আই ক্যান বি পার্ট অফ দিস ফিল্ম ইন্ডাস্ট্রি, এত কাজ করতে হয় তোমাদেরকে। না, আমি এটা করতে পারবো না বাবা, এসব আমার দ্বারা হবে না। আর আপনার কেমন লেগেছিল যেদিন প্রথম শুট হয়েছিল? আমার অ্যাকচুয়ালি কাজ মনেই হচ্ছিল না। আমি যখন ফটো সেশন করেছিলাম তখন ওই সময় গৌতম রাজদক্ষ গল্প লিখেছিল রাহুল আঙ্কেলের সিনেমার বেখুদির, আর মিকি আমার মেকআপ করেছিল ওই দিন। সো আই থিঙ্ক দুজনেই আমাকে অ্যাডপ্ট করে নিয়েছিল যে হ্যাঁ তুই আমার মেয়ে, তুই আমার নাতনি। আর আমি শুধু ওদের হয়ে গিয়েছিলাম ওই সময়। অ্যান্ড তখন রাহুল আঙ্কেল যখন শুটিং শুরু করেছিলেন, দুজনে আমার সঙ্গে ছিলেন ওই সময়। শুটিংয়েও ছিলেন। যখন আমরা ক্যানাডাও গিয়েছিলাম ৪০-৫০ দিনের জন্য, তখনও এই শিডিউলে এসেছিলেন। অ্যান্ড সবাই আমাকে মানে
এত ভালোভাবে রেখেছিল, প্রচুর কাজ করিয়েছিল, প্রচুর কাজ করিয়েছিল। মানে এখন আমি চিন্তা করি যে আমরা কিভাবে কাজ করেছিলাম, মানে এটা ভেবেও আই থিঙ্ক 18-19 ঘন্টা আমরা কাজ করেছিলাম ওখানে ক্যানাডাতে। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি, আমরা নিজেদের জামা কাপড় ক্যারি করেছিলাম, জুতো বই নিয়ে গেছিলাম, এভরিথিং উই ডিড বাই আওয়ারসেলভস। সো এখন যদি ওটার ব্যাপারে চিন্তা করি তাহলে মনে হয় চাইল্ড লেবার, বাট কিন্তু আপনি সাথে যে লোকজনদের পেয়েছিলেন কাজ করার সুবাদে তারাও দুষ্টু ছিলেন। শাহরুখ খান আপনাকে সাইকেল থেকে ফেলে দিয়েছিলেন। তাহলে ওকে তো আদালতে নিয়ে আসা উচিত ছিল আপনার। নিয়ে এসেছিলেন না একবার ওকে এখানে? এরকম অসভ্য কাণ্ড কারখানা করলে তো ওকে আদালতে হাজিরা দিতেই হবে, তাই না? এমন পড়লেন যে স্মৃতিশক্তি চলে গেল। না, সাইকেল আর আমার না, মানে আমার মনে হয় আমাদের সাপে নেউলের সম্পর্ক আছে। মানে আমি যখনই সাইকেলে উঠি না কেন, মানে সাইকেলের প্রবলেম ওটা, আমার তো প্রবলেম নয়। সাইকেলের প্রবলেম ছিল, সাইকেলের কিছু প্রবলেম ছিল, তার জন্য আমি পড়ে গেছিলাম। কিন্তু স্মৃতিশক্তি যে চলে গিয়েছিল সেটা হ্যাঁ, কি ওটা সত্যি তো ছিল? সত্যি ছিল। আর করণ এবং শাহরুখ খুব, মানে দুজনে খুব চেষ্টা করেছিল আমাকে এটা বিশ্বাস করানোর জন্য যে আমি অ্যাকচুয়ালি ওই পিছনের লাইনের ডান্সার ছিলাম। আর হিরোইন অন্য কেউ ছিল সিনেমাতে। আর তুই তো ওখানে পিছনে, মানে ইউ আর অ্যান এক্সট্রা, তুই হলি বেসিক্যালি এক্সট্রা। কিন্তু আমার স্মৃতিশক্তি চলে এসেছিল, থ্যাংক গড, আবার ঠিক সময় মতো। আমি শুনেছি যে অজয় দেবগন আপনার সাথে কথা বলে বলে ইনসিডেন্ট মনে করিয়ে করিয়ে স্মৃতিশক্তি ফিরিয়ে এনেছিলেন। অ্যাকচুয়ালি যখন আমার স্মৃতিশক্তি চলে গেছিল তো অনলি থিংস, একটা ব্যাপার আমার স্মৃতিতে ছিল ওই সময়। তাই আমি একটা জিনিসই বলছিলাম ওদেরকে যে অজয়কে ফোন করো, ওয়্যার ইজ অজয়, আই ওয়ান্ট টু টক টু ইউ অজয়, ওয়্যার ইজ হি। তাই হ্যাঁ, ওর ফোন অবশ্যই এসেছিল, ও আমার সাথে কথা বলেছিল আর আমার স্মৃতিশক্তি ফিরে এসেছিল ওই সময়। কিন্তু আপনার পড়ে যাওয়ার অনেকগুলো ঘটনা ঘটেছে। ওই দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ওখানে যখন ওই গানটা চলছিল ও দিওয়ানে, তখনও শাহরুখ ফেলে দিয়েছিল। আই নো, একে তো আমাকে সাইকেল থেকে ফেলে দিয়েছিল, তারপর ওখানে ডিডিএল যেতে আমাকে এভাবে তুলতে গিয়ে ফেলে দিয়েছিল। আগে বলেও নি, শটের জন্য করতে হয়েছিল ওকে। ফারা ওকে সাইডে বলে দিয়েছিল যে ইউনো আসবে ও, আর এটা হচ্ছে স্টেপ, তো এভাবে ওকে তুলে এরকম করবে, মানে ওকে তুলতে হবে আর তারপরে আমরা ওকে বলবো না, যাতে এক্সপ্রেশন দেবে, মানে রিয়েল এক্সপ্রেশন পাওয়া যাবে। আর যেরকম থাপ্পড় মালে রিয়েল এক্সপ্রেশন পাওয়া যায় না, সেরকমই। আর ইমিডিয়েটলি ফেলে দিয়েছিল। আর অ্যাকচুয়ালি ওই এক্সপ্রেশনটা যদি আপনারা দেখেন, বাট জেনুইন ছিল। আমি কিছু বলিনি কিন্তু। হ্যাঁ, আর কুছ কুছ হতা হ্যায় তে যখন দৌড়লেন, বৃষ্টির সিন ছিল, রাস্তা ভিজে ছিল, ভিজে, রাস্তা খুব ভিজে ছিল। আর আই ডোন্ট নো কতজন এখানে কার্টুনের বুকস পড়েছেন, আর্চিস কমিক্স পড়েছেন তো, যেখানে একটা ওই ড্রয়িং করা থাকে যার পা এরকম হাওয়ায় উঠে যায় আর ধপ করে পড়ে যায়। ইউনো ওই কার্টুন ক্যারেক্টার যেভাবে পড়ে যায়, আমি একদম সেই রকম ভাবেই পড়ে যাই। আর রাত 11টা বেজে গেছিল, অ্যান্ড ইমিডিয়েটলি সবাই দৌড়ে এলো। আর আমার উপরে কম্বল দিয়ে দিল, কারণ বৃষ্টির সিকোয়েন্স ছিল, জামা কাপড় ভিজে গিয়েছিল, ঠান্ডা লাগছিল উটিতে রাতে। সো সবাই কম্বল নিয়ে আসে, অ্যান্ড দে হ্যাড জাস্ট কভারিং মি। আর তলায় এভরিবডি সেইং, ও গড, এবার আমরা কি করব, এত কাঁদছে, এত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর হাসতে হাসতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম ভেতরে। কম্বল সরানোর পরে আই ওয়াজ লাইক, দিস ক্যান অনলি হ্যাপেন উইথ মি, এটা শুধু আমার সঙ্গেই হতে পারে। এই কার্টুন ক্যারেক্টারে পড়ে যাওয়া ঠিক করে এইভাবেটা শুধু আমিই করতে পারি, উইদাউট আ স্টান্ট মাস্টার, শুধু আমিই করতে পারি। এখন করণ জোহর, শাহরুখ খান তো বিলিভ করে যে সিনেমার সেটে কাজল পড়ে যায় সেটা হিট হয়ে যায়। কি বাজে ধারণা বলুন তো। মানে স্টোরির গুরুত্ব নেই, স্ক্রিপ্টের দরকার নেই। আমি শুনেছি যে সান ফ্রান্সিসকোতে যখন মাই নেম ইজ খানের শুটিং হচ্ছিল তখন পুরো সিনেমা জুড়ে আপনি পড়ে যাননি। হ্যাঁ, খুব টেনশনে ছিল ওরা। আমাকে প্রত্যেকদিন জিজ্ঞাসা করতো, জুতো ঠিক আছে, তুই তো পড়ে গেলি না এখনো সিনেমাতে। আই সেড, কি অসভ্য লোক রে বাবা। মানে আমার বন্ধু হয়ে সবসময় এটাই প্রেয়ার যে যে ইস, যদি একবার পড়ে যেত, ও একবার পড়ে যেত, মানে কোথাও না কোথাও যেন পড়ে যায়। তাহলে পড়ে গেছিলেন কি? হ্যাঁ, বাড়ি ফেরার 2 দিন আগে পড়ে যাই, আর তারপর মনে ওরা এত শান্তি পায় যে হ্যাঁ, এবার জানি সিনেমা হিট হতে চলেছে। এরপরে কোনো বিশ্বাস ছিল না মিউজিকে, গল্পে, বাট আমার পড়ে যাওয়াতে বিশ্বাস ছিল। হয়তো এই জন্যই আপনার বাবা আপনাকে মার্সিডিজ বেঞ্জ বলতেন, যে কমপক্ষে ওটা তো পড়ে যায় না। আমার বাবা অ্যাকচুয়ালি আমাকে
নাম দিতে চেয়েছিলেন। ওনার মার্সিডিজ মানে ওই নামটা খুব পছন্দ ছিল। মার্সিডিজ গাড়ির যে কোম্পানিটা আছে, যিনি ওনার আছেন মার্সিডিজের, উনি কোম্পানির নাম নিজের মেয়ের নামে রেখেছিলেন। তো ওনার সবসময় মনে হতো যে উনি যদি ওনার মেয়ের নাম মার্সিডিজ রাখতে পারে তাহলে আমি কেন আমার মেয়ের নাম মার্সিডিজ কেন রাখতে পারবো না? তাই মা আর বাবার মধ্যে খুব ঝগড়া হয়েছিল এই ব্যাপারটা নিয়ে। কিন্তু আমার মা মানে শান্তিতে ওনাকে বলেছিল যে এরকম কিছুই করা যাবে না। সো ইভেন্চুয়ালি নামটা বদলে যায়। ইভেন্চুয়ালি কাজল রেখেছে। আর আপনার বাবা আপনার জন্য গানও গাইতেন। হ্যাঁ, অবশ্যই। আমার বাবা সবসময় মানে খুব ভালো, আমি যেমনটা আগেও বললাম না, আমি খুব ভালো মেয়ে ছিলাম, খুব ভালো মেয়ে ছিলাম। আমি কোনোদিন কোনো ভুল করতামই না। তাই আমার বাবা গান গাইতেন। You look like an angel, you walk like an angel, you talk like an angel, but you're the devil in disguise. তাহলে মিউজিকের প্যাশন আপনার ওখান থেকেই শুরু হয়েছিল? একদম। আই থিঙ্ক ছোটবেলাতেও আমার বাবা, আমার মামা, আমার মা, উই আর অল ফ্যান্স অফ রক অ্যান্ড রোল, কিশোর কুমার, আর ডি বর্মন, যতগুলো সিনেমা আসতো ওই সব গানগুলো ক্যাসেট ছিল তখন ওই সময়। জানি না এখন কেউ চিনতে পারবে কিনা যে ক্যাসেট জিনিসটা কি, বা কারোর কাছে ক্যাসেট প্লেয়ার থাকবে কিনা, কিন্তু ক্যাসেট ছিল তখন। আর আমার জন্য আমার বাবা সব সময় প্রত্যেক 6 মাসে একটা ক্যাসেট পুরো উইথ অল দি লেটেস্ট হিটস রেকর্ড করে নিয়ে আসতো আমার জন্য। দ্যাট ইউজ টু বি, ওটা অনেক বড় ব্যাপার ছিল আমার কাছে, অনেক বড় গিফট ছিল আমার কাছে। দ্যাট ওয়াজ দ্য বেস্ট গিফট। কিন্তু কাজল, এমন একটা সময় এলো যখন আপনি আপনার সব থেকে বড় প্যাশন মিউজিককেও দূরে সরিয়ে রাখলেন অনেক বছর পর্যন্ত। হ্যাঁ, বাট কিন্তু ওটা আই থিঙ্ক নর্মালি আর ন্যাচারালি হয়েছিল। আর আমি কিছু বুঝতেও পারিনি কবে আমি শোনা বন্ধ করে দিয়েছিলাম। আই থিঙ্ক নিশা জন্মেছিল ওই সময়। আর যখন জন্মেছিল, এরকম হয় যে আপনি যখন মা হয়ে যান না, তখন মনে হয় যে এটা এমন একটা জিনিস যেখানে আপনি ফেল করতে পারবেন না এটাতে। এটা এমন একটা জিনিস, আপনি অনেক কিছুতে ফেল করতে পারেন। আপনি জীবনে ক্যারিয়ারে ফেল করতে পারেন, হ্যান্ডেল করে নেবেন। ম্যারেজে ফেল করতে পারেন অ্যান্ড ম্যানেজ করে নেবেন। যেটাই হোক না কেন, মানে আপনি যেটা করতে চান, আপনি কোথাও না কোথাও ফেল করলে ম্যানেজ করে নেবেন। কিন্তু প্যারেন্টহুড ইজ such a thing that you can't accept the fact that you could fail at this. তাই মানে আপনি যেই হন, you will go mad doing whatever you have to do to be the best parent ever. And তাই নিশা যখন জন্মেছিল তখন প্রথম 3 বছর তো মানে একদম সিরিঞ্জের হিসেব অনুযায়ী 10 ml আছে, 60 ml আছে, 6 ml না 3.5 ml। ডাক্তার বলেছিল 3.5 ml। Why have এটা 3.5? 4 ml কেন ঢাললে তুমি? 4 ml is not 4 ml. So that was me প্রথম 3 বছরের জন্য। আর 3 বছর পরে I suddenly realized যে নিশা একটু বড় হয়ে গিয়েছিল। আর I was little more relaxed and এইসব। Then I suddenly realized, I said আমি 3 বছরের জন্য নিজে মিউজিক শুনিনি। আমার সবকটা ক্যাসেটস কোথায় গেল, আমার সিডিস কোথায় হারিয়ে গেল, আমি বুঝতেই পারলাম না। I realized যে আমি বসে টেপ রেকর্ডার অন করিনি বা টিভি অন করিনি আমি আমার মিউজিক শোনার জন্য। And I was like, but that's not me, এটা তো আমি নই। আর আমি এত বড়, আমার এই যে শখ ছিল, এটা একটা বড় প্যাশন ছিল, এটা আমি কি করে ভুলে গেলাম? কিন্তু এটা কিভাবে হলো আর এত স্মুথলি হলো, এত আস্তে আস্তে হলো যে আমি তো বুঝতেই পারলাম না। এবার আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে এই মোকদ্দমার পরের অংশ। করণ ওয়াজ আই থিঙ্ক 20 years old। 20 বছরের একটা ছেলে ডিস্কোতে 3 পিসের স্যুট পরে এসেছে। এবার আপনি আমাকে বলুন, যদি আপনার ইন্ট্রোডাকশন ওর সঙ্গে হয় তাহলে আপনি কি বলবেন ওকে? হ্যালো, হাই, হাউ আর ইউ বলবেন নাকি বলবেন ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন সুপারস্টার কাজল। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার কাজলের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন স্পষ্টভাষী। কাজল, শাহরুখ আমাকে বলেছে যে ভগবান কাজলকে অনন্য বানিয়েছেন, খুব সুন্দর বানিয়েছেন, খুব ভালো অভিনেত্রী বানিয়েছেন, কিন্তু সাইলেন্সার লাগাতে ভুলে গেছেন। আমি ভাবলাম আপনি বলতে যাচ্ছিলেন ফিল্টার লাগাতে ভুলে গেছে। হ্যাঁ, আই থিঙ্ক কোথাও না কোথাও ফিল্টার আর ভলিউম কন্ট্রোলও নেই, দুটো জিনিসই নেই। যদি অজয় বাবুর কাছে রিমোট কন্ট্রোল থাকতো তো
কখনো কখনো ও ভাবে এটা। বাট আই থিঙ্ক স্পষ্টভাষী, আমি একটু বলে দিই যে অনেক লোকেরা এই স্পষ্টভাষী মানে এই ব্যাপারটা যদি লোকেরা আমাকে প্রশ্ন করে তাহলে আমাকে তো উত্তর দিতেই হবে না। তাই আমার তো মনে হয় আমি ওটাই কিন্তু বলেছি যেটা আপনি স্পষ্টবাদী আমাকে হওয়ার জিজ্ঞাসা কারণে সবাই করেছেন। চিন্তিত। যেমন শাহরুখ বলেছে সাইলেন্সার লাগানো নেই, কারণ বলেছে যে ও প্রেসার কুকারের মতো, কখন সিটি বাজবে কখন ফাটবে কেউ জানে না। আই এতটাও খারাপ নই, হয়তো ছিলাম একটা সময়। আর বাট আই এম মাচ বেটার নাও, আই হ্যাভ টু সে দ্যাট। আমি এখন অনেক অনেক আই উডন্ট সে শুধরে গেছি, কিন্তু ওই একটু 10% এর তো ফিল্টার চলে এসেছে। অনেক কম এসেছে। যখন শাহরুখ খানের সাথে প্রথম দেখা হয়েছিল বাজিগারের সেটে, হ্যাঁ তখন আপনি ওনাকে দেখা মাত্রই বলেছিলেন এ কেমন ছেলে, কথাই বলে না। হ্যাঁ, খুব অদ্ভুত ছিল। কিন্তু আমি বলে দিই যে যখন যখন আমি এটা বলেছিলাম, তো আমি বলে দিচ্ছি যে শাহরুখ কিন্তু ইট ওয়াজ 1st of January যখন আমার সঙ্গে ওর দেখা হয়। তো 31st মানে তার আগের দিন রাতে অনেক লেট পর্যন্ত পার্টি করে তারপর সবাই এসেছিল জানুয়ারির প্রথম দিনে কাজ করতে। তো প্রথমত কে জানুয়ারির প্রথম দিনে কাজ করে? আই মিন only শাহরুখ খান ইজ দি ওয়ান অ্যান্ড অনলি হু ক্যান ডু ইট। বাট আমি অবভিয়াসলি আই ওয়াজ ভেরি আপ and about and I was chirpy and I was loud and আমি বললাম এটা কি রে। আর ওর যে মেকআপ ম্যান ছিলেন রবি দাদা ওই সময়, তখন হি ওয়াজ মহারাষ্ট্রিয়ান। তো আমি ওনার সঙ্গে মারাঠিতে বক বক করেই যাচ্ছিলাম শাহরুখের ব্যাপারে। আর ও কিরকম যেন একটা হিরো, কথা বলে না, কোথা থেকে নিয়ে এসেছো এখানে, অদ্ভুত একটা হিরো। প্রথমত কারোর দিকে তাকাচ্ছে না, এত বড় বড় কালো কালো চশমা পরে আছে, মানে অনেকক্ষণ ধরে আমি এইসব ফটর ফটর করেই যাচ্ছিলাম আর কি। আর কেউ ওকে বলছিল প্লিজ মাথাটা ব্যথা করছে, বন্ধ করো, সাইলেন্সার লাগাবে। আর আই থিঙ্ক আমি আগেও বলেছি যে আমি ওকে বলেছিলাম হাই হাউ ইউ দিস দ্যাট অ্যান্ড দিস। তারপর ওর আই থিঙ্ক ওর প্রথম লাইন ছিল ডোন্ট ইউ এভার কিপ কোয়াইট, কান্ট ইউ এভার কিপ কোয়াইট। সো আই ওয়াজ লাইক নো আই কান্ট কিপ কোয়াইট, ইটস নট গোইং টু হ্যাপেন। অন্য কিছু বলে, এর পরে কি করবে? তো আই থিঙ্ক তখন থেকে ও কথা বলা শুরু করলো। আর আজ পর্যন্ত আমার মনে হয় আপনি যদি ওকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন তাহলে টাইমার লাগাতে হয় উত্তরের জন্য। কতক্ষণ ধরে উত্তর দেবে? আচ্ছা, ওই সিনেমাতে একটা ঘটনা এরকমও ছিল যে আপনার একটা এক্সপ্রেশন নিয়ে আসার জন্য শাহরুখ চিমটি কেটেছিল। অনেক। প্রথমত আই সি আমার মনে হয় যে এরকম 2-3টে জিনিস আছে লাইফে যেগুলো আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি। তাই অ্যাজ অ্যান অ্যাক্টর হাউ ক্যান ইউ পোর্ট্রে, আপনি কিভাবে দেখাবেন ক্যামেরাতে যেটা আপনি এক্সপিরিয়েন্সই করেননি আর যেটা আপনি বুঝতেই পারেন না। এক্সপিরিয়েন্স তো ঠিক আছে, আলাদা ব্যাপার, যে আমাদের কাজই সেটা, অ্যাজ অ্যাক্টার্স ডু। আমাদের কাজই এটা যে আমরা ক্যামেরাতেও দেখাতে পারি যেগুলো আমরা এক্সপিরিয়েন্স করিনি। কিন্তু যেটা আমি বুঝতেই পারি না সেটা আমি কি করে দেখাবো আপনাকে? আপনি যদি বলেন যে লজ্জা, তাহলে ওটা আমি জানি না ওটা কি। আমি জীবনে কখনোই লজ্জা পাইনি কারোর সামনে। আমি বুঝতেই তো পারি না। লাইক পিপল আস্ক মি না আর ইউ এম্বারেসড? I was like, I don't understand the word only embarrassed. What do you mean by that? What am I supposed to feel? I can act ektukani. But আসলে I really don't understand the word only. ওটা আমি বুঝতেই পারি না, বুঝতে পারলেও সেটা I have not understood how to act it out. কিন্তু যার সাথে প্রথমবার আলাপ হয় সে অবশ্যই জেনে যায় যে আপনি কতটা মুখরা। করণ জোহরের সাথে যখন প্রথমবার আলাপ হয় তো করণ জোহরের তো আমার প্রথমবার দেখা হয়, আমি বলে দিই, আমার প্রথমবার করণের সঙ্গে একটা ডিস্কোতে দেখা হয়, ইন দ্য ডিস্কো। আর আমরা পার্টি করছি, দেয়ার ওয়াজ আ পার্টি গোয়িং অন অ্যাট দ্য ডিস্কো, দ্য ফিল্মি পার্টি ছিল, ঠিক আছে। কিন্তু করণ ওয়াজ আই থিঙ্ক 20 years old, 20 বছরের একটা ছেলে একটা ডিস্কোতে 3 পিসের স্যুট পরে এসেছে। এবার আপনি আমাকে বলুন, যদি আপনার ইন্ট্রোডাকশন ওর সঙ্গে হয় তাহলে আপনি ওকে কি বলবেন? হ্যালো, হাই, হাউ আর ইউ বলবেন, নাকি বলবেন তাই এরকমই কিছু একটা হয়েছিল আমার reaction। হ্যাঁ, আমি বলে দিলাম অবভিয়াসলি একটা মানুষ ডিস্কোতে 3 পিসের স্যুট কিভাবে পরে আসতে পারে, মানে উইথ দ্য থার্ড ওই ওয়েস্ট কোট পরে হি স্ট্যান্ডিং ওভার দেয়ার অ্যাট দ্য ডিস্কো এন্ড হি ওয়াজ লুকিং ভেরি ফানি, জিন্স টি-শার্ট পরুক। ওনার মা তো বলেছিল খুব ভালো দেখতে লাগছে। ওর মা হয়তো এটা জানে না যে ওর ডিস্কোতে যাচ্ছে। করণ জোহরকে আপনি এটাও বলে দিয়েছিলেন যে তোমার বিয়ের জন্য ছেলে খুঁজে ফেলেছি। আমি অ্যাকচুয়ালি শোতে বলেছিলাম গ্রাম থেকে কোনো গরু নিয়ে আসবো, কিন্তু ইংলিশ শো ছিল, তাই ইংলিশ শোতে
ইট ওয়াজ জাস্ট সাউন্ডেড লাইক গ্রাম থেকে একটা ছেলে নিয়ে আসবো। তো শুনে কি বললেন করণ করণ জোহর? করণ পুরোপুরি শক হয়ে গেছিল। আর করণ করণ মানে, কাজল, হোয়াট আর ইউ সেইং অন ন্যাশনাল টিভি? ইউ কান্ট সে দিস অ্যাবাউট মি অন ন্যাশনাল টিভি। সো আই ওয়াজ লাইক, আই এম নট, আই রিয়েলি নট মিন দ্যাট। দেখেছেন আমার স্পষ্টভাষী নিয়ে আপনি যেটা বললেন, কখনো কখনো ভুল কথাও বেরিয়ে যায়। আপনি যে স্পষ্টবাদী সেই ব্যাপারে লোকেরা এক্সাম্পল দেখেছে, যেটা আপনার ফিল্ম কভি খুশি কভি গমের যে ডায়লগটা আছে, হ্যাঁ, যেখানে আপনি বলেছেন যে যা মুহি কিড়ে পড়ে। যা মুই कीड़े पड़े तेरे खाने में, तेरा टेबल हिलने लगे, तेरी कुर्सी टूट जाए। আপনি স্পষ্টবাদী বলে এটা খুব ন্যাচারাল হয়েছিল। হ্যাঁ, অবশ্যই খুব ন্যাচারালি হয়েছিল আমার, কিন্তু আই থিঙ্ক একটু পাঞ্জাবিও ছিল ওটাতে। তাই করণ সব পাঞ্জাবি ডায়লগগুলো মানে যেগুলো ছিল সাজিয়ে লিখে ভালোভাবে বলেছিল যে দেখো এটাতে কিন্তু পাঞ্জাবি ব্যাপারটা আনতে হবে, এটাতে ফ্লেভার যেন থাকে, যে তুই পাঞ্জাবের পাঞ্জাবি, তুই হলি পাঞ্জাবি। তাই আমি অনেক চেষ্টা করেছিলাম, ডায়লগ খুব মুখস্থ করেছিলাম, কিন্তু হ্যাঁ ন্যাচারালি এসেছিল, ইমোশনস ভেতর থেকে এসেছিল। তাহলে সবচেয়ে স্পষ্টভাবে কার সাথে কথা বলেছিলেন আপনি এখনো অবধি? এখনো জীবনটা অনেক বাকি আছে। কিন্তু আই থিঙ্ক অনেক ঘটনাই হয়ে গেছে। আমি কোনটা বলি বলুন তো? একে তো আমার চশমা নেই, তাই আমি অর্ধেকের বেশি জিনিস তো চোখে দেখতে পাই না। আর যখন লোকেরা আসে আমার সঙ্গে দেখা করার জন্য, একটা ঘটনা আমার মনে হয় মণিরত্নমের সঙ্গে হয়েছিল, একটা তো অজয় দেবগনের সঙ্গেই হয়েছিল। দুটোই বলে দিন। হ্যাঁ, একটা তো বলতে পারি যে অজয়ের সঙ্গে আমি হালচাল শুরু করেছিলাম ওই সময়। তো ল্যান্ডলাইন ছিল, তাই আমার রুমে ফোন বাজলো একদিন সকালে। আমি ফোন তুললাম, হ্যালো দিস ইজ অজয় দেবগন স্পিকিং। আমি আই এম শ্রীদেবী, ছাড়, আর ফোন রেখে দিলাম আমি। নো দিস ইজ রিয়েলি, ওই ফোনটা আবার দ্বিতীয়বারের জন্য হলো, নো দিস ইজ রিয়েলি অজয় দেবগন, নো নো রিয়েলি ইট ইজ রিয়েলি অজয় স্পিকিং। আই সেড ইয়া রাইট, রং নাম্বার, এটা শ্রীদেবীর নাম্বার, এটা বলে ফোন রেখে দিই। কিন্তু আই থিঙ্ক পরের বার ও যখন ফোন করেছিল মায়ের নাম্বারে ফোন করেছিল, তারপর বললো না আন্টি আই ওয়ান্টেড টু ইনভাইট ইউ টু মাই সিস্টার্স ওয়েডিং, আমার বোনের বিয়ে, আমি বিয়ের ইনভিটেশন দিতে ফোন করেছি, কিন্তু প্রত্যেকবার আমার মুখের উপর ফোন কেটে দিচ্ছে। একটা তো ওর আর সঙ্গে, মণিরত্নম? আর মণিরত্নমের অ্যাকচুয়ালি আমার কাছে ফোন এসেছিল, হি ওয়ান্টেড টু কাস্ট মি দিল সেতে, ও কাস্ট করতে চেয়েছিল আমাকে ওই সময়, আমাকে আর শাহরুখকে। আর তখন মানে কথা বলে নিয়েছিল হয়তো শাহরুখের সঙ্গে বা যেটাই হোক। তো দে ওয়াজ এ মোবাইল অ্যান্ড আই ওয়াজ সিটিং, আমি পিকচারে টুইট করেছিলাম ইনস্টাগ্রামে, যেখানে আমি চালাকি করে গাড়িতে বসে আছি, দুশমনের একটা ছবি ছিল। তখন ওই ছবিতে আমি ফোনে কথা বলছিলাম। অ্যাকচুয়ালি ওই ছবিতে যখন ফোনে কথা বলছিলাম তখন মণিরত্নমের ফোন এসেছিল আমার কাছে। আর মণিরত্নমের ফোন এসেছিল আর আমি হ্যালো দিস ইজ মণিরত্নম স্পিকিং। অ্যান্ড আমি সামনে থেকে ওনাকে, মানে আমার মনে হয়েছিল শাহরুখ আমার সঙ্গে প্র্যাঙ্ক করছিল হ্যাঁ তখন? প্র্যাঙ্ক করছিল তখন। তো আমি ওর ওপরে ইয়া রাইট শাহরুখ জাস্ট স্টপ ইট, আই এম নট গোয়িং টু বিলিভ ইউ দিস টাইম, হ্যাঁ ইটস নট গোয়িং টু হ্যাপেন। সো হি সেড নো দিস ইজ রিয়েলি মণিরত্নম স্পিকিং। আই সেড নো sorry it's not happening, I'm in the middle of the shot and I can't talk to you right now, এই বলে ফোনটা কেটে দিয়েছিলাম। তারপর শাহরুখের ফোন এলো, আরে ইডিয়েট it's মণিরত্নম, it's really মণিরত্নম on the phone। আরে বাবা, how I'm supposed to know? কেউ আমাকে বলেছে নাকি যে সত্যি সত্যি মণিরত্নম আমাকে ফোন করতে পারেন না? তার মানে বলছেন শাহরুখ অনেকবার এই ধরনের মজা করেছেন? হ্যাঁ, মানে শাহরুখ আমার সঙ্গে, আর মানে শাহরুখের সঙ্গে আমার মানে কিছু না কিছু হতেই থাকে সব সময়, একটু আধটু ভুল আমিও করে ফেলি, আর কিছু না কিছু মানে কোথাও না কোথাও আমি পড়ে যাই বা ও আমাকে এসে বাঁচায়, বা কিছু না কিছু হতেই থাকে, আমাদের বন্ধুত্বটাই এতটা গভীর। জনগণ সব সময় পছন্দ করেছেন আপনারা শাহরুখের জুটি। ওদের মনে কিছু প্রশ্ন আছে, জিজ্ঞেস করি। ম্যাম আপনি ছোটবেলা থেকেই অ্যাক্টর হতে চাইতেন নাকি বড় হয়ে? আমি তো অ্যাক্টর একদমই হতে চাইনি, তাই আমি আমার মাকে বলে দিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন আমি এই অ্যাক্টিং প্রফেশনে তো কোনোদিন আসবো না। প্রথমত তোমার কোনো পে চেক নেই, মাসের পর মাস কিছু না কিছু আলাদা আলাদা অদ্ভুত অদ্ভুত টাইমে টাকা আসে, তুমি এত বেশি কাজ করো, কারণ আমার মা ওই সময় ৩টে-৪টে করে সিনেমা করতো একসঙ্গে। তখন মানে সকাল ৭টা থেকে ২টো শিফট থাকতো, ২টো থেকে ১০টা শিফট, তারপর ১০টার সময় বাড়ি ফিরতো। তাই এত কাজ ছিল ওই সময়, অ্যান্ড আই উডন্ট সি হার, আমার সঙ্গে দেখা হতো না। তো আমি বলতাম আমি এরকম কাজ করতে চাই না, মানে আই ওয়ান্ট এ 9 to 6 জব, যেখানে শান্তিতে প্রত্যেক মাসের এন্ডে আমি একটা পে চেক পাবো। আমি তো এরকম একটা চাকরি চাই বাবা, আমি এরকম চাকরি চাই না।
তারপর যখন সিনেমাতে আমি কাজ করা শুরু করলাম অ্যাকচুয়ালি, তখন মহরাতে রিমেম্বার আমার বাবা আমাকে বলেছিল যে একবার যদি এই রং লেগে যায় না তাহলে ওঠানো খুব কঠিন। আর আমি বললাম দিস এরকম কিছু না, হোয়াট রং ফং, এসব তো মেকআপ, রোজ সন্ধ্যেবেলা ধুয়ে ফেলবো, মুখ আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু উনি যে কথাটা বলেছিলেন সেটা সত্যি হয়ে গেল কোথাও না কোথাও। 25 বছর ধরে তো আমি এখানেই। আরো একটা ব্রেক নেওয়ার পালা, আর ব্রেকের পর আপকি আদালতে কাজলের ওপর আজকের মোকদ্দমার পরের অংশ। আমার মনে হয় যদি আমাকে কাজ করতে হয় তাহলে ভালো কাজ করতে হবে। গাদার ভালো সিনেমা ছিল, একদম সুপারহিট হয়েছিল, আপনাকে রোল অফার করা হয়েছিল, করেননি। আমার মনে হয়নি যে সিনেমাটা আমার সঙ্গে যায়। দিলসে? ডেটস ম্যাচ হয়নি। মোহাব্বতে? মোহব্বতে তো আমাকে অফার করাই হয়নি। অফার করা হয়েছিল ওটা আমার খেয়াল নেই। ওয়েলকাম ব্যাক। আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন জিজ্ঞাসা করছি ফিল্ম ইন্ডাস্ট্রির বড় সুপারস্টার কাজলকে। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার কাজলের ওপর অভিযোগ হলো যে ইনি খুবই অলস প্রকৃতি। কাজল, আপনি 25 বছর ধরে লোকজনদের মনে রাজত্ব করে এসেছেন। লোকেরা আপনাকে এত পছন্দ করেছে, ভালোবাসা দিয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছেন, প্রশংসা পেয়েছেন, কিন্তু কাজ খুব কম করেন। কাজ খুব কম করি। আর আপনার এই যে অভিযোগটা আছে, আই হ্যাভ টু সে যে আমি হলাম অলস প্রকৃতির। একদম, হ্যাঁ আমি একটু অলস। কিন্তু আমি বলতে চাই যে ইট ইজ অনলি ইন রিলেশন টু মাই ওয়ার্ক। আমার মনে হয় যে ইফ আই ডোন্ট থিংক কিন্তু যে আপনার আমি ফ্যামিলির সবাই বলে, আপনার হাজবেন্ড বলে, এটা আপনার হ্যাঁ। মাদার বলে যে কাজ করো, ছেলেমেয়েরাও বলে এবার তো যাও কাজ হ্যাঁ। করো। ওরাও বলে আমাকে কাজ করার জন্য, কিন্তু আমি আমার মনে হয় যে যদি আমি কাজ করি তাহলে ভালো কাজ করব, না হলে করব না। অ্যান্ড ফর্চুনেটলি ভগবান আমাকে মানে ফাইন্যান্সিয়ালি এবিলিটি দিয়েছেন যে আমাকে আই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক, আমাকে কাজ করতেই হবে না, প্রয়োজন নেই আমার কাজ করার। তাই আই থিঙ্ক আমাকে যদি কাজ করতেই হয় তাহলে আই ওয়ান্ট টু ডু ফিল্মস দ্যাট আই উইল ওয়ান্ট টু বি দেয়ার 100%। দেখুন, আমি আপনাকে গোনাতে পারি। গাদার ভালো সিনেমা, একদম সুপারহিট হয়েছিল, আপনাকে রোল অফার করা হয়েছিল, করেননি। আমার মনে হয়নি যে সিনেমাটা আমার সাথে যায়। দিলসে? ডেটস ম্যাচ হয়নি। মোহাব্বতে? মোহব্বতে আমাকে অফার করা হয়নি। অফার করা হয়েছিল ওটা আমার খেয়াল নেই। দিল তো পাগালে অফার করা হয়েছিল। দিল তো পাগল হ্যায়? একদম। কিন্তু ওই সময় দিল তো পাগালে যেটা মানে যখন অফার করা হয়েছিল আমায়, তখন আমার মনে হয়েছিল যে আমার রোলটা অত বড় নয়, তাই আমি করিনি। আর 3 ইডিয়টস, করিনা কাপুরের রোল আপনাকে আমির খান। আমি অ্যাকচুয়ালি যখন বলেছিলাম ওনাকে, উনি যখন আমাকে স্ক্রিপ্ট শুনিয়েছিলেন, তো আমি ওনাকে বলেছিলাম যে আমাকে মাধবনের রোলটা দিন, আমি করে নেব। কিন্তু উনি বললেন না, আপনাকে ওই রোলটাই দেয়া হবে, হিরোইনের রোল। আমি বললাম না, মাধবনের রোলটাই করতে চাই। উনি বললেন দেখো, আলাম দেখুন, আউট অফ 3 idiots one of them can be girl, না, ইটস ওকে। তো হি সেড নো। আপনি ওনার পুরো স্টোরিটাই চেঞ্জ করে দিয়েছিলেন। হ্যাঁ একদম। কিন্তু আপনার মনে হয় না যে এই সিনেমাগুলো যদি আপনি করতেন তাহলে হয়তো জনগণের আরো ভালোবাসা পেতেন? আমি কখনো কোনো সিনেমাকে নিজের ভাবি না যতক্ষণ না পর্যন্ত আমি কাজ করছি ওই সিনেমাটাতে। ওটা আমার সিনেমা নয়, ওটা হচ্ছে করিনার সিনেমা, আর ওটা আমিষার সিনেমা, আর ওগুলো সব বাকি লোকজন মানে তাদের সিনেমা আর কি। হ্যাঁ, আমি না অবশ্যই বলেছি হয়তো সিনেমার জন্য, কিন্তু ওটা আমার হয়ে যায় না তাতে। এমন কোনো সিনেমা, এমন কোনো রোল আপনার মনে হয় যে এটা আমার করা উচিত ছিল, জীবনে যদি সুযোগ পাওয়া যেত? প্রথমত তো আমার মনে হয় যে আজ যে সময়টা চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ইট ইজ আ ফ্যাবুলাস টাইম। খুব ভালো সময় চলছে ইন্ডাস্ট্রিতে অ্যাক্টরদের জন্য, কারণ ভিন্ন ভিন্ন ধরনের স্ক্রিপ্ট লেখা হচ্ছে, ফান্ড করা হচ্ছে। আপনাদের মতো লোকেরা ভিন্ন ভিন্ন সিনেমা দেখছেন, সো থ্যাংক ইউ আপনাদেরকে যে আপনারা রিয়েলি থ্যাংক ইউ যে আপনারা এটা পসিবল করেছেন আমাদের জন্য যে আমরা ভিন্ন ধরনের সিনেমা বানাতে পারি। কারণ আপনারা যদি দেখেন তাহলে আই ডোন্ট থিঙ্ক তুমহারি সুলু 8 বছর আগে বা 10 বছর আগে তৈরি হতেও পারতো। কেউ চিন্তা করলেও কেউ ওটার পিছনে টাকা ঢালতো না, কারণ ভাবতো যে ইফ ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক, হাজার হোক আমরা তো বিজনেস করছি না, তাই ইট হ্যাজ টু বি ফাইন্যান্সিয়ালি ভায়াবল অলসো ফর দ্য প্রডিউসার টু মেক দ্য ফিল্ম। সো থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ।
এটাও সত্যি যে আগেকার দিনে কাজ করা কঠিন ছিল, এত সুবিধে ছিল না যতটা আজকের দিনে থাকে। কাজ করা কঠিন অবশ্যই ছিল, কিন্তু বেশি কাজ করা সহজ ছিল। তো তখন যদি আমরা 4টে সিনেমা করতাম কিন্তু প্রমোশন করতাম না সিনেমাতে, তো ওটার 50 দিন বেঁচে যেত। আর আমরা সিনেমা করতামও বটে। হ্যাঁ, সুবিধে ছিল না, ভ্যানিটি ভ্যান তখন ছিল না, আই থিঙ্ক কুলারও ছিল না সেই সময়, শুধু একটা পাখা থাকতো। আর কোথাও না কোথাও কারোর কাছে যদি নিউজ পেপার পাওয়া যেত তাহলে নিউজ পেপার। বাট আই থিঙ্ক মজা হতো ওগুলোর মধ্যেও, ওটা আলাদা রকমেরই মজা ছিল। আর আমি যখন একবার সুবিধে আপনার না থাকে এক্সপিরিয়েন্স শুনছিলাম, একবার আপনি বাস পেয়েছিলেন যার মধ্যে লু ছিল, টয়লেট ছিল, তখন ওটা নিয়ে সবাই খুব এক্সাইটেড হয়ে পড়েছিল সেই সময়। সুইজারল্যান্ডে যখন আমরা গিয়েছিলাম ডিডিএল এর শুটিং এর জন্য, তখন হ্যাঁ একদম আমরা একটা বাস পেয়েছিলাম বাথরুম সমেত। আর আমরা উই আর সো এক্সাইটেড, প্রত্যেকেই যাচ্ছিল বাথরুম খোলার জন্য, দেখার জন্য। আরে কি ভালো দেখতে, দেখো দেখো দেখো, আমাদের সাথে সাথেই চলবে, আমরা যেখানে যাব আমাদের সাথে সাথেই যাবে। সো ইয়া, উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট বাস। তো আগেকার দিনে যখন শুটিং হতো, আউটডোর থাকতো, চেঞ্জ করার জন্য জায়গা থাকতো না স্টুডিওগুলোর ভেতরে, হ্যাঁ, এত সুবিধে ছিল না। এখন কতটা চেঞ্জ হয়েছে? ওটাও একটা আলাদা রকমের, উই হ্যাভ টু বি ক্রিয়েটিভ। যে যদি কোনো জায়গা না থাকে চেঞ্জ করার জন্য, তাহলে 4টে শোল ধরে দাঁড়িয়ে পড়ো, একটা কোনায় গিয়ে দূরে জঙ্গলের মধ্যে চলে যাও। যেমন পুরোনো দিনের সিনেমাতে দেখানো হয় না, দূরে জঙ্গলের মধ্যে চলে গেছে, ওই দূরে জঙ্গলে গিয়ে পাহাড়ের পিছনে একটা বড়, এইসব আমরা করতাম আর কি। হ্যাঁ, আসল জীবনে, রিয়েল লাইফে। আচ্ছা, এই জন্য কি আপনি বেশি অলস হয়ে গেছেন যে এখন এসব কে করবে, এত পরিশ্রম ইন্ডাস্ট্রিতে? কিন্তু তারপরে ভ্যানিটি ভ্যান্সও চলে এসেছে, কিন্তু তবুও আমি কাজ করা শুরু করিনি অত বেশি। আর আমার মনে হয় না, আমার মনে হয় যে এখন তো 25 বছরও শেষ হয়েছে আমার 35 নিয়ারলি। আই হ্যাভ ডান অনলি 35 ফিল্মস অর 36 ফিল্মস, সামথিং লাইক দ্যাট। বাট আই থিঙ্ক আমি এত কম সিনেমা করেছি, আই থিঙ্ক এটার কারণেও একটা উৎসাহ থাকে আমার মধ্যে সিনেমা করার জন্য, অ্যান্ড টু ওয়ার্ক, আই থিঙ্ক। সিনেমা করা ছাড়াও ফটো সেশন করতে হলে আপনি বলেন যে হে ভগবান, এখন এটাও করতে হবে? খুব পেইনফুল ওটা, খুব পেইনফুল ওটা। দেখুন, আমি পিকচার ফটো সেশন পছন্দ করি না, তাই আমি একটা উত্তর খুঁজে নিয়েছি তার জন্য, যে আই ওয়াজ মেড ফর আ মুভি ক্যামেরা, নট আ স্টিল ক্যামেরা। আই ওয়াজ মেড ফর আ মুভিং ক্যামেরা, যেখানে আপনি আমার এক্সপ্রেশন রেকর্ড করতে পারবেন যখন আমার হাত নড়ছে, আমি কথা বলছি যখন। ইটস ডিফিকাল্ট টু পোজ ফর আ স্টিল ক্যামেরা, আই ফিল। তো কোন কাজটা করতে সহজ মনে হয়? কি করতে সহজ মনে হয়? আই থিঙ্ক স্ট্যান্ডিং অন অ্যাক্টিং করতে বেশি সহজ মনে হয়। কিন্তু হ্যাঁ, ওটার জন্য মেকআপ, হেয়ার এসব করতে হয়, মানে ভালো অদ্ভুত টাইট ফিটের জামা কাপড় পরতে হয়, তাই ওগুলো একটু কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আই থিঙ্ক সব থেকে সহজ জিনিস হলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে থেকে মানে অ্যাক্টিং করা। কাজল, আপনি খুবই ন্যাচারাল অ্যাক্টর, আর আপনি সবসময় নিজস্ব স্টাইলে কাজ করেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কিন্তু জনগণের মধ্যেও এই নিয়ে অনেক প্রশ্ন আছে। এতগুলো অ্যাওয়ার্ড শো হয়, অজয় স্যার আর আপনারা যান না ওখানে ওটা নিয়ে? মানে আমি স্পেশালি যাই award show অজয় গুলোতে, স্যারকে আমি actually। দেখিনি স্পেসিফিক্যালি, ওই জন্য আর হ্যাঁ, কি। অজয় স্যার যান না অ্যাওয়ার্ড শোতে, আমি আছি তো, বেটার হাফ থ্যাংক ইউ পাঠিয়ে ম্যাম, দেয় থ্যাংক ইউ। আমাকে। আপনি অনেক চরিত্রে অভিনয় করেছেন, হ্যাঁ। কিন্তু আপনার নিজের কোন চরিত্রটা করতে খুব ভালো লেগেছে? এটা খুব কঠিন প্রশ্ন, কারণ আমার মনে হয় যে একজন অ্যাক্টর যখন আপনাকে হাসাতে পারে স্ক্রিনে, তখন আমার মনে হয় ওটা সব থেকে কঠিন কাজ অ্যাক্টরের কাছে। আর কাঁদানো অনেক সহজ লোকজনদের, আই থিঙ্ক হাসানো খুব কঠিন হয়। কিন্তু আমার সব থেকে বেশি সব থেকে বেশি কাজ আমি কবে করেছি, সব থেকে বেশি কাজ আই থিঙ্ক আমি একটা সিনেমাতে করেছিলাম কল্ড উধার কি জিন্দেগি। আমি মাত্র আই থিঙ্ক 18-19 বছরে ছিলাম ওই সময়, আর আমি এই সিনেমাটা করেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি হেভি ফিল্ম, খুব গম্ভীর সিনেমা ছিল। আর ওটাতে অনেক কান্নাকাটি ছিল, অনেক লম্বা লম্বা ডায়ালগস বলতে হতো, অনেক ইমোশনাল সিনস করতে হতো। কিন্তু এখনো যখন ওই সিনেমাটা দেখি আমার মনে হয় যে আমি ওখানে কাজটা দেখতে পাই, ওটার যে ওজন আছে, হ্যাঁ ওখানে আমার অনেক বেশি মানে মনে হয় কাজ করেছে। আপনি ওখানে দিয়ে দিন। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, বলুন। এই সময় আপনার যে ফ্রেন্ডশিপ রয়েছে সেটা এই সময় কিরকম চলছে করণ কার সাথে? জোহরের সাথে? করণ জোহরের করণ সঙ্গে? জোহরের সাথে এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফাইন, একদম ঠিক আছে। এই সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হয় যে করণ জোহরের সাথে লড়াই হয়ে গেছে, 25 বছরের বন্ধুত্ব শেষ হয়ে গেছে, হ্যাঁ। একে অপরের গলা কাটার জন্য মাঠে নেমে পড়েছে।
আপনি সত্যি সত্যি আদালতের মতো করে বলছেন হ্যাঁ গলা কাটার জন্য নেমেছে। না, এরকম কোনো ব্যাপার নয়। আই থিঙ্ক বন্ধুদের মধ্যে ঝগড়া হয়েই থাকে, আর ওই ভালো বন্ধু হয় যে ঝগড়া করার সত্ত্বেও ইউনো সম্পর্ক রাখে, টিকিয়ে রাখে সেটা আর কি। তাই আমরা একদম ঠিক আছি। থ্যাংক ইউ। আচ্ছা, ওই করণ অর্জুনে আপনার একটা ডায়লগ আমি আছে। ভাবলাম করণ জোহরের উপর আপনি আরেকটা প্রশ্ন করতে চলেছেন। করণ অর্জুনে বলেছেন, জিন্দগি মে जो होता वो सोचा नहीं होता। হ্যাঁ, মনে আছে আপনার এই ডায়লগটা? जिंदगी में जो होता है वो सोचा नहीं होता है, और जो सोचा जाता है वो कभी नहीं होता और जो कभी नहीं होता है वो कभी कभी हो जाता है। একদম, আই টোটালি এগ্রি উইথ ইউ। এটা আমার জীবনের গল্প, যেটা কখনো আমি ভাবিনি যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসবো, সেটা আমার সাথে হয়েছে। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে গেছি। যেটা আমি ভেবেছিলাম নিজের জীবনের ব্যাপারে যে আমি কি করব বা করব না, ওটা আমি করিও নি। আর যেটা যেটা আমি ভেবেছিলাম যে ওটাই হয়েছে আমার সঙ্গে। আমি কখনো ভাবিনি যে আমি অ্যাক্টরকে বিয়ে করব, ওটা হয়ে গেছে। তাহলে এই যে ডায়লগটা আছে এটা আপনার জীবনের সারমর্ম। একদম একদম। আই থিঙ্ক পুরোপুরি ভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিসিশন ওটাই হয়েছে। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকে আদালতে কাজলের ওপর আজকের মোকদ্দমার পরের অভিযোগ। আমার সবসময় মনে হতো যে আই এম ভেরি কুল, আই এম ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড আই এম ভেরি ইন্টেলিজেন্ট। কিন্তু চুল এদিক ওদিক উড়ে যাচ্ছে, চুল এদিক ওদিক উড়ে যাচ্ছে, জামা কাপড় এদিক ওদিক হয়ে যাচ্ছে। মানে আমার মা না ছোটবেলায় আমাকে বলতো যে তোর শরীরে কাঁটা লাগানো আছে, কোনো জামা কাপড় টেকে না, ছিঁড়েই যায়। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন বিখ্যাত অভিনেত্রী কাজল। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার কাজলের ওপর অভিযোগ হলো যে ইনি নিজেই নিজের প্রতি মুগ্ধ। কাজল, আমি শুনেছি যে আপনি নিজেকে খুব ভালোবাসেন। অবশ্যই। সকালে আয়নার দিকে তাকিয়ে বলেন যে আমার মতো সুন্দরী আর কেউ হতে পারে না। না, আমি এটা বলি না। আই সেড, আমি এটা বলেছি যে ইউ আর অ্যাম লুকিং অ্যামেজিং টুডে, আই অ্যাম লুকিং স্টানিং। আমাকে তো খুবই সুন্দর লাগছে দেখতে আজকে। আরে বাহ, এটা কি হয় না, খুব ভালো সুন্দর লাগছে দেখতে। আমি বলে দিই যে এই সিদ্ধান্তে আমি অনেক কষ্ট করে, অনেক ইউনো ভেতরে নিজের সঙ্গে অনেক অনেক কথা বলে পৌঁছেছি। তাই আই এম ভেরি প্রাউড অফ মাই ভ্যানিটি, আই উড সে। কিন্তু একটা সময় ছিল যখন আপনার কোনো চিন্তা ছিল না, আপনার চিন্তা লুকস ছিল নিয়ে। না, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার দেখতে ভালো লাগে। আমার মনে হতো সবসময় সুন্দরের যেটা আছে, ডেফিনেশন অফ বিউটি ওয়াজ অলওয়েজ আ কালেকশন অফ ফিচার্স। যে আমার কাছে এরকম সোজা লম্বা নাক নেই, বা হাই চিক বোনস নেই, বা লম্বা সিল্কি স্ট্রেট চুল নেই। ইউনো হোয়াট ইজ দ্য ডেফিনেশন দ্যাট নর্মাল লোকেরা যেটা বলে যে একে সৌন্দর্য বলা হয়। তাই আমার সবসময় মনে হতো যে আই এম ভেরি কুল, আই এম ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড আই এম ভেরি ইন্টেলিজেন্ট। কিন্তু চুল এদিক ওদিক উড়ে যাচ্ছে, চুল এদিক ওদিক উড়ে যাচ্ছে, জামা কাপড় এদিক ওদিক যাচ্ছে। আমার মা বলতো যে বাবা তোর শরীরে না কাঁটা লাগানো আছে, কোনো জামা কাপড় টেকে না, সেটা ছিঁড়ে যাবেই। তাই ইট ওয়াজ লাইক দ্যাট। অ্যান্ড আই থিঙ্ক এখন আমার মনে হয় যে আমার জামা কাপড় কোথাও না কোথাও আমার মনে হয় যে ইউনো যেটা মডেলের ওপরে ভালো মানায়, আমি বলি হ্যাঁ এত ভালো তো লাগছে না দেখ, কিন্তু আমাকে দেখো, আমাকে তো খুব সুন্দর দেখতে লাগছে। আমি শুনেছি যে আপনার মেয়ে আপনাকে, যখন আপনি খুব মেলোড্রামাটিক হয়ে যান, তখন মেয়ে বলে যে এবার একটু মাটিতে নেমে এসো। খুব বলে আমাকে যে ইউ নো মামা জাস্ট কাট দ্য মেলোড্রামা প্লিজ, মেলোড্রামা বন্ধ করো, এই ড্রামা বন্ধ করো। বাট আমি যখন সিনেমা দেখি বা আমি কোনো খুব ইমোশনাল সিন দেখি, তখন আমার চোখে জল চলে আসে। বা কখনো কখনো আমার মেয়ে আমাকে মেসেজ করে সিঙ্গাপুর থেকে, আর আমাকে বলে মাম্মা আই লাভ ইউ, আই এম মিসিং ইউ। তখন আমার কান্না পেয়ে যায়, কারণ বিকজ ইভেন আই মিস হার। আর আই এম দ্যাট কাইন্ড অফ আ পার্সন। আমি ওই রকমের মানুষ যে ফিল করে, আমি ফিল করি। হ্যাঁ, দেখুন, বাচ্চাদের জন্য তো ঠিক আছে, কিন্তু অজয় দেবগনের ব্যাপারে শুনলাম যে ওনাকে ভয় পাইয়ে রাখেন, বাড়িতে ওনার গলা দিয়ে আওয়াজ বেরোয় না। বাড়িতে কি, এখানে আদালতেও খুব কষ্টে আওয়াজ বেরিয়েছে হয়তো ওর। আই থিঙ্ক অজয় ইজ মোর অফ দ্য স্ট্রং সাইলেন্ট টাইপ। ও খুবই মানে যেমন বলে না টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম অ্যান্ড সাইলেন্ট, তাই ও ওই ধরনের মানুষ আর কি। ও খুব একটা বেশি কথা বলে না। ইউনো শ্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা, সেরকমই আমাদের রিলেশনটা এরকম।
প্রথমবার যখন আপনি ওনাকে দেখেছিলেন বলেছিলেন খুব রাগী। খুব রাগী মনে হয়েছিল। একটা কোনায় বসে একটা মানুষ কারোর সঙ্গে কথা বলে না, শান্তিতে বসে আছে ওখানে, কফি খেয়ে চলেছে, দেখে চলেছে সবাইকে সকাল সকাল। And I'm like, it's অদ্ভুত লাগে তাই না? মানে সেটে সবাই একসঙ্গে কথা বলছে, হ্যালো, গুড মর্নিং, হাই, হাউ ইউ, আরে হাউ ইউ, ইউ ওয়েল। আর একটা কোনায় বসে একজন রাগী রাগী ভাব নিয়ে বসে আছে। তাই ইটস স্ট্রেঞ্জ, ইটস উইয়ার্ড। কিন্তু যে উইয়ার্ড ছিল, স্ট্রেঞ্জ ছিল, তার সাথে কিভাবে এত বন্ধুত্ব এমনি হয়ে গেল? বন্ধুত্ব হয়ে গেল, হাই হ্যালো দিয়ে শুরু হয়েছিল। হাত মেলালাম, আমরা কথা বলতে শুরু করলাম। তারপর দেন আই রিয়েলাইজ দ্যাট খুব ইন্টেলিজেন্ট, তাই জন্য এত কোয়াইট। আর অ্যান্ড দেন অফ কোর্স উই বিকেম ফ্রেন্ডস ফ্রম দেয়ার। অ্যান্ড তারপরে কোনো ডায়লগ এক্সচেঞ্জ হয়েছিল নাকি? ডায়লগ এক্সচেঞ্জ হয়নি, হাই হ্যালো দিয়ে শুরু হয়েছিল। বাট বাট হি ইজ বাট যদি আপনার অজয়ের সঙ্গে আলাপ হয়, আই থিঙ্ক আপনারাও যতগুলো ইন্টারভিউ দেখেছেন, ওর একটা ধরন আছে কথা বলার, একটু বাবাজির মতো। ইউনো, এক একটা আছে না যে এরকম মনে হয় যে মানে আপনি যদি গিয়ে আপনার প্রবলেমের কথা বলেন, আমি যদি এটা বলি, ও খুব একটা ইন্টেলিজেন্ট মাইন্ড ব্লোয়িং উত্তর দেবে ওটার ব্যাপারে। তো এরকমই কিছু একটা হয়েছিল। আই থিঙ্ক হি ওয়াজ ইন আ রিলেশনশিপ অ্যাট দ্যাট টাইম। আর আমি আমারও আই ওয়াজ ইন আ রিলেশনশিপ অ্যাট দ্যাট টাইম। আর আমি ওকে গিয়ে নিজের মনের কথা বলতাম, আর ও আমার সঙ্গে মনের কথা বলতো। অ্যান্ড ইট স্টার্টেড ফ্রম দেয়ার। অ্যান্ড মানে তারপর অফকোর্স ওয়েন উই গট ইনটু আ রিলেশনশিপ। সো আর তারপর এরকম রিলেশনশিপ, বিয়ে তো লুকিয়ে করেছিলেন, কাউকে সেরকম ভাবে ডাকেননি? হ্যাঁ, কাউকেই ডাকিনি, বেশি কেন, কাউকেই ডাকিনি আমরা। আই থিঙ্ক ওর ৬-৭ জন আত্মীয় ছিলেন, আমারও ৬-৭ জন আত্মীয় ছিলেন। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট। বাকি একজন ডেকোরেটর ছিলেন। আর হ্যাঁ, আমার ২-৩ জন বন্ধু এসেছিল বিয়ে উপলক্ষে, বাট দ্যাট ওয়াজ ইট। আর এটাও সত্যি যে ২ মাসের জন্য হানিমুনে গিয়েছিলেন? ওটা আমার একটা শর্ত ছিল অ্যাকচুয়ালি বিয়ের জন্য। আমি বলেছিলাম না না, ২ মাসের জন্য একটা মাইন্ড ব্লোয়িং হানিমুন, উইল ডু হোল, মানে পুরো পৃথিবীতে ট্যুর করব। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের টিকিট বুক করেছিলাম। তারপরে উই ওয়েন্ট ফ্রম অস্ট্রেলিয়া টু LA টু লাস কিন্তু ভেগাস। মাঝপথে ফিরে এলেন? হ্যাঁ, মাঝপথে ফিরে এসেছিলাম, কারণ এবার এটাও বলে দিন জনগণকে। মাঝপথে ফিরে এসেছিলাম। আমরা গ্রিসে ছিলাম ওই সময়, তাই অলরেডি ৪০ দিন হয়ে গেছিল। তাই বাই দ্যাট টাইম আই থিঙ্ক খুব বোর হয়ে গেছিল। তো একদিন সকালে উঠে বলল, দেখো আমার জ্বর এসেছে। আমি বললাম, আরে জ্বর হয়েছে তোমার? আই গিভ ইউ মেডিসিন আর সামথিং, আই উইল গো ফাইন্ড মেডিসিন। যেহেতু আমরা গ্রিসে ছিলাম, ইউনো, আমি মেডিসিন কোথায় পাবো, where will I go search for a medicine or whatever, I will just go and check যে ইউনো ক্রোসিন বা কিছু পাওয়া যায় কিনা। সো হি ওয়াজ লাইক, না না, আমার জ্বর এসে গেছে, আমার শরীরটা খুব খারাপ। সো আই সেড, হোয়াট ক্যান আই ডু, কি করতে পারি? চলো বাড়ি ফেরা যাক। তো এরকমই কিছু একটা হয়েছিল। তো আমি বললাম, বাড়ি, মাথা ব্যথার জন্য? তো সো হি ওয়াজ লাইক, হ্যাঁ চলো বাড়ি ফেরা যাক, আমি হাঁপিয়ে গেছি, অনেক দিন হয়েছে। তাই হ্যাঁ, আমরা বাড়ি ফিরে এসেছিলাম তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে। আপনি যখন ওই সিনেমাটা করেছিলেন কবি খুশি কবি গম, সেখানে আপনাকে চাঁদনি চকে দেখানো হয়েছিল। ম্যাম, আমিও চাঁদনি চকে। আরে বাহ, আপনার সঙ্গে যদি আগে আলাপ হতো। ম্যাম, আপনার কেমন অভিজ্ঞতা হয়েছে চাঁদনি চকে সিন করতে? চাঁদনি চকে আমি শুটিং করিনি আনফরচুনেটলি। ওটা পুরোটাই একটা সেট ছিল। তাই যদি চাঁদনি চকের মতো দেখতে লাগে তাহলে কুডোস টু মাইসেলফ অ্যান্ড টু করণ ফর দ্যাট। কিন্তু আমার তো দিল্লির চাঁদনি চকে আমি যাইনি কখনো। কিন্তু আমি সব সময় মানে যতটা দিল্লি দেখেছি আর কি, খাবার খেয়েছি, জমিয়ে খাবার খেয়েছি। আর আই থিঙ্ক দিল্লির যে রংটা রয়েছে না, যে ফ্লেভারটা আছে, ওটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। দিল্লির খাবার তো খেয়েছেন, কিন্তু আপনি রান্না করতে পারেন না? না, পারি না, রান্না করতেও পারি না আমি। সেটাও কি একটা অভিযোগ নাকি? না, আচ্ছা ঠিক আছে। ভেবে নিন, ইটস উইমেন্স এম্পাওয়ারমেন্টের যুগ চলছে। আপনি এটাও ভেবে দেখুন যে অজয় দেবগন রান্না করতে পারেন। সবাই পারে রান্না করতে। আর আমার থিওরিটা এই যে এত লোক আছে রান্না করার জন্য, তাহলে তো কাউকে থাকতে হবে না খাবারটা খাওয়ার জন্য। কি ঠিক বললাম তো আমি? মাইকটা একটু এগিয়ে দিন ওদিকে। হ্যাঁ, ওই দিকটায়। আপনার ফেভারিট বলিউড অ্যাক্ট্রেস কে? ইউজুয়ালি মিডিয়াতে রিউমার্স আছে যে যারা ফিমেল অ্যাক্ট্রেস তারা বেস্ট ফ্রেন্ডস কখনোই হতে পারে না। তাই আপনার কে এমন ফিমেল বলিউড আমি বলবো অ্যাক্ট্রেস আছে যে কিনা আপনার ফ্রেন্ড? আমি জানি রাখি যে আমি তো বেশিরভাগ সময় সোশ্যালাইজ করি না কারোর সাথেই। আই থিঙ্ক টু বি ফ্রেন্ডস ইউ হ্যাভ টু, যদি তুমি বলো পার্টিতে যান, সেই রকমের ফ্রেন্ডস
আই এম নট আ ফ্রেন্ডস উইথ এনিবডি ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, তাহলে আমি কারোরই বন্ধু নয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিন্তু আই সে দেয়ার আর লটস অফ পিপল দ্যাট আই ডেফিনেটলি রেসপেক্ট অ্যান্ড লাইক in the film industry. New generation e joto joner songe I have met most of them. I have met Vidya. I like her very much. I think she is খুব ভালো মেয়ে, মজার মানুষ। আই থিঙ্ক 2-3 বার খুব মিষ্টি করে আমার জন্য ফটো তুলেছে। তাই আই থিঙ্ক শি ইজ লাভলি। I think there's lots of people honestly that I know and I like. I met Jacqueline. She's also very very nice. I've met Alia Bhatt. Alia Bhatt. নাম তো বলে দাও, আমি জানাচ্ছি। আলিয়া ভাট, আলিয়া ভাট। আলিয়া ভাট। I've met আলিয়া ভাট। আলিয়ার সঙ্গে আমার স্টুডেন্ট অফ দ্য ইয়ারের সেটে আলাপ হয়, বাট আই হ্যাভ নট রিয়েলি ইন্টারাক্টেড উইথ হার। বেশি ইন্টারাকশন হয়নি ওর সঙ্গে। I have met Siddharth Malhotra and I know Varun very well. তাই ওরা দুজনেই বেশ ভালো। I like them very much. I think they are very much talented. So yes, of course. I have forgot about her. হ্যাঁ, of course. ও আমার বোনের চরিত্রটা করেছিল দিলওয়ালেতে। Yeah, she is also lovely. যখন আপনি সেটে থাকেন, যে ইয়াংস্টাররা থাকে, তারা কি আপনাকে একটু ভয় পায় কিছু I করার hope জন্য? ভয় পেয়ে থাকবে ওরা। I hope ভয় পেয়ে থাকবে। মানে I hope যে আমার অরাটা এতটাই মানে একটুখানি মানে এটা থাকা উচিত, তাই না? মানে একটু তো ভয় লাগাই উচিত, না? I totally agree. কাজল, আমি আপনাকে সব রকম প্রশ্ন করেছি, হ্যাঁ। আর যেমনটা আমি বললাম, আপনার কোনো বড় স্ক্যান্ডেল আপনার জীবনে নেই, কিন্তু আপনি সব প্রশ্নের স্পষ্ট উত্তর দিয়েছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেক থেকে ফিরে এসে শুনবো আপকি আদালতে আজকের জাজ সোনাল কালরার সিদ্ধান্ত আজকের মামলার। আপকি আদালতে আমরা মোকদ্দমা চালিয়েছি কাজলের ওপর। ওনাকে জিজ্ঞাসা করেছি ওনার দুষ্টুমির ব্যাপারে, ওনার স্পষ্ট বক্তার ব্যাপারে, ওনার আলসেমির ব্যাপারে, আর তারপর নিজেই নিজের ওপর মুগ্ধ হওয়ার ব্যাপারে। এখন সময় হয়েছে আপকি আদালতে আজকের জাজ সোনাল কালরার রায়ের। কাজল, আমার মতে আপনার খুবই সুন্দর গুণ হলো সেটা হলো আপনার এতটা স্ট্রেট ফরওয়ার্ড হওয়াটা। অ্যান্ড আই এম শিওর অডিয়েন্সও এটা দেখছে যে যতটা স্পষ্টভাবে আপনি উত্তর দিচ্ছেন। আর আমরা সবাই এটা জানি যে রজতবাবুর প্রশ্নের উত্তর দেওয়া কারোর কাছেই সহজ ব্যাপার না, কিন্তু যেইভাবে আপনি হয়তো আপনার মায়ের শেখানো ওই বক্তব্য যে বললে সত্যিটা বলো, না হলে বলো না, তাই মনে হচ্ছে যেন আপনি ওটাকে নিজের জীবনে আত্মস্থ করে নিয়েছেন। কারণ আপনার কোনো উত্তরই এমন মনে হয়নি যে আপনি ডিপ্লোম্যাটিক হচ্ছেন, পলিটিক্যালি কারেক্ট হচ্ছেন। হতে পারে আপনি নিজের মনে ভাবছেনও, কিন্তু সেটাই অডিয়েন্সের মনকে ছুঁয়ে বাকি ফেলেছে ভিডিওটা ওই edit করা হয়ে কথাগুলো। যাবে। তো এডিট করার মতো প্রয়োজন হয়তো পড়বে না। এটাই আপনার একটা বিশেষ দিক। এই অডিয়েন্স আপনাকে এত ভালোবাসে যে আমি অবজার্ভ করছিলাম আপনার এক একটা ডায়লগ, একটা গান একসাথে গাইছিল। তাই ইভেন অ্যাজ আ জাজ কোনো জাজই এই ভুলটা করবে না যে এরকম অডিয়েন্সের সামনে আপনাকে Thank শাস্তি you! দেবে। শুধু একটা ছোট্ট পরামর্শ দেব, যেটাতে আই এম শিওর এরাও অ্যাগ্রি করবে। আর রজতবাবু খুব ভালোভাবে এই ব্যাপারটা তুলে ধরেছে যে একটু বেশি সিনেমা করুন। ইউ আর আ রোল মডেল ফর দিস পিপল, ফর অল অফ আস, অ্যান্ড উই উড লাইক টু সি ইউ মোর অফ ইউ। হাসতে থাকুন, হাসাতে থাকুন। থ্যাংক ইউ। এই আশা নিয়ে আর এই বিশ্বাস নিয়ে যে কাজল এইভাবেই মানুষকে এন্টারটেইন করতে থাকবেন, লোকেদের মনে রাজত্ব করবেন, আরো বেশি সিনেমা করবেন। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।